আমি পদ্মজা, পর্ব 31। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। একটু শীতল চারপাশ। গরু গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতার কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আস্তে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হাই হাই করে উঠল, অমনি ভুলে গেছেন? আমি শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করল। সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি মিষ্টি করে হেসে ডাকলো, এদিকে আসো। পদ্মজা ছোট ছোট পা করে আমিরের সামনে এসে দাঁড়ালো। আমির খপ করে পদ্মজা হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল, কখন উঠেছ? যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। এত ভীতু? কখনোই না। তা অবশ্যই ঠিক। উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। কেন? জরুরি কোনো দরকার নাকি? আমি জানি না, উঠুন আপনি। এই তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলল, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখল। আমির আবার হাসলো। তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে, কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টি তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল, কি ভাবছ? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাব আমরা। এটাই তো নিয়ম। আপনি একটু বেশরম। আমির চোখে তাকালো। পদ্মজার ঠোঁট টিপে চোখে হাসে, তারপরে চলে গেল। আমির আমতা আমতা করে বলল, তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো তো? বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে, আপনাকে বেলাজ বেশরম বলে। আমার বউ নিয়ে আমি কি করব আমার ব্যাপার, কিন্তু আমাকে অস্বস্তি দেয়। পদ্মজার করুণ স্বরে বলল। আমির নিভল। আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা করবেন না। ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাডাকি করবো না। পদ্মজা হাসলো। আমি সচকিত হয়ে বলল, হাসছো কেন? এমনি, মনে রাখবেন কিন্তু। তুমিও মনে রাখবে। সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসে আমি পদ্মজাকে বলল, মনে আছে। তোমার অস্বস্তি হয় এমন কিছুই করব না। আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয়। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে, উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে 2 দিন পর। 2 দিনে কি কিছু পাল্টেছে? পদ্মজা মনে মনে ভাবছে। আম্মা বোধহয় শুকিয়েছে। আম্মাকে ছাড়া আমি ভালো নেই, আম্মাও ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটফটানি মুহূর্তে বেড়ে গেল।
আমি জানতে চাইলাম, পদ্মজা শরীর খারাপ করছে? না, অস্বাভাবিক লাগছে। আমাকে অনেকদিন পর দেখবো। অনেকদিন কোথায়? 2 দিন মাত্র। অনেকদিন মনে হচ্ছে। একটু চলে এসেছি। ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙুলে ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো। ওই তো তাদের বাড়ির সামনে পুকুর দেখা যাচ্ছে। আর কিছু সময়, এরপরই সে তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকে তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তা নিয়েই আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন, মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতা নিঃশ্বাস নিতে চুপ করেন। তখনই মোর্শেদ বললেন, অহনি যাইতাছি, সব লইয়া হেরপর আয়াম। এখন গিয়ে হবেটা কি বলতো? হঠাৎ ওরা চলে আসবে, আমি যায়াম আর আয়াম। বলতে বলতে মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যান। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণা চিৎকার ভেসে আসে কানে। তিনি চমকে ঘুরে তাকান। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে। হেমলতা বিড়বিড় করেন, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপর। আম্মা আম্মা বলে জান ছেড়ে দেয়। হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছেন না। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি 2 হাতে শক্ত করে পদ্মচাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে। পদ্মচা নিশ্চয়ই বুঝে যাবে 2 রাত তার আম্মা ঘুমায়নি, চক্ষুদয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি। বুঝতেই হবে পদ্মচাকে। পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ। পারলে যেন পুরো মাকে এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছি তো। তোমাকে খুব মনে পড়েছে আম্মা। আমারও মনে পড়েছে। হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেয়। হেমলতা ধরে ফেলেন। আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বলল, ভালো আছেন আম্মা? ভালো আছি। তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। ভালো আছি আম্মা, একটু একটু তো জ্বালিয়েছেই। কথা শেষ করে আমি আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোফাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন। বাড়িতে মঞ্জুরা, হানি সহ হানি শ্বশুরবাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরু গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা সেসব গোছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলে তো দেওয়া যাবে না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমির ছোট আপা ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করেছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডু খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা, মোর্শেদ বারান্দায় বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেয়ে ডাকলেন,
কি রে মা, আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন, তারপর প্রশ্ন করলেন, হাউর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো, একটু আধটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সবকিছুই অর্জন করে নিতে হয়, বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল। হেমলতা আবার বললেন, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, ঠিক বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা মা, বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা, আমার শাশুড়ির আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়নি, হয়েছে, বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনেছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন, তারপর হানির উদ্দেশ্যে বলেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না? পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি, পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহা, থামো তো আপা, আমি লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেন, বললেন, শোন মা, শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়, এরা সেবা নেবে দিন রাত, বেলা শেষে ভুলে যাবে। নিজের কথা আগে ভাববি, শাশুড়ি ভুল বললে জবাব দিবি, সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পরি পাঠিয়েছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে, তাহলে তোর আর চিন্তা কিসের? জামাই হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির মানুষে মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি, বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মত জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসে নাই কেন? বিয়ে কবে আপার? তোর তো পরীক্ষা সামনে, ওরও সামনে আছে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি, কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো, কৌতূহলী হয়ে জানতে চাইল, আমা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হা হয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? বিয়ে করে কি আবল তাবল বকছে? তিনি বললেন, কি বলছিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে, আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটছিল। না, অঘটন ভাগ্যের লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বলল আম্মা? আমি পদ্মজা, পর্ব 32। মাদিন নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে। রাত অনেকটা, আমির ঘুমাচ্ছে। 3 দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার ভাব হয়েছে। সারাক্ষণ আড্ডা, লুডু খেলা। পদ্মজা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে।
আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মজার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুর বাড়ি। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে। ভাবতেই মন খারাপ হয়ে আসে। মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে। জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ। আধার ভেদ করে একটা আলো ছোঁয়া লাগে চারপাশে। এই সময় কে এলো? পদ্মজা ঘাড় ঘুরে তাকালো। মাকে দেখে একগাল হাসলো। হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন। কিঞ্চিত রাগ নিয়ে বললেন, এত রাতে একা ঘাটে এসেছিস কেন? মার খাসনি অনেক দিন? বিয়ে হয়েছে বলে আমি মারবো না নাকি? হেমলতার ধমকে পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে থতমত হয়ে দাঁড়ালো। মা শেষ কবে মেরেছে পদ্মজা মনে করতে পারছে না। তিনি যেভাবে বললেন মনে হলো না জানি কত মেরেছেন, তাই সে ও ভয় পাওয়ার ভান ধরল। যাচ্ছি ঘরে। পদ্মজার গলা। কি জন্য এসেছিলি? ঘুম আসছে না? হেমলতার কণ্ঠটা নরম শোনালো। কাল চলে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছিল। হেমলতা হারিকেন মাটিতে রাখেন, তারপর দু হাতে পদ্মজাকে বুকে টেনে নেন। পদ্মজার কান্নার বাঁধন ছেঁড়া হলো। মায়ের বুক মুখে চেপে পিঠটা বারবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ এইভাবে পার হলো। এত সহজে কাঁদিস কেন? মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না। মা, তুমি সাথে চলো। পাগল মেয়ে বলে কি? কান্না থেমেছে? পদ্মজা দু হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে বলল, আমি তো ঘুমে, তুইও ঘুমিয়ে পড় গিয়ে। পদ্মজা মাথা নাড়ালো। দু কদম এগিয়ে আবার চটজলদি পিছিয়ে আসে। মাকে জিজ্ঞাসা করে, তুমি ঘুমাবে না মা? ঘুমাবো, চল। আমা। হেমলতা হারিকেন হাতে নিয়ে পদ্মজার চোখের দিকে তাকালেন। পদ্মজা বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছো, কিন্তু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা। কেন মনে হলো আর কিছু আছে? পদ্মজা হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনালো। মনে হয়নি, এমনি বলে রাখলাম। পদ্মজা নতজানু হয়ে নিজের নখ খুঁটছে। হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কেটে যায় অনেকটা সময়। তিনি ঢোক গিলে গলা ভেজান। তারপর বললেন, তাই হবে। পদ্মজা খুশিতে তাকালো। নিশ্চয় এখন সব বলবেন আম্মা। হানি খালামুনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন? এখনই জানা যাবে। হেমলতা আশায় পানি ঢেলে দিলেন। এখন ঘুমাতে যা, অনেক রাত হয়েছে। পদ্মজার চোখ মুখের উজ্জ্বলতা নিভে গেল। মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি কেন এড়িয়ে যাচ্ছেন? পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারছে না। জড়তা ঘিরে রেখেছে তাকে। মা সবসময় নিজ থেকে সব বলেন, নিশ্চয় কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন। পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। একদিন আম্মা বলবে, অবশ্যই বলবে। কালো মেঘে ঢাকা আকাশ, ঝিরঝির বৃষ্টি পড়ছে। লাহরি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা। সন্ধ্যার আজান পড়বে। চারপাশে এক মায়াবী ঘন ছায়া। মন বিষাদময়। পদ্মজা দুপুরে মোড়ল বাড়ি ছেড়েছে। বিদায় মুহূর্তটা একটু স্বস্তির ছিল না। মেয়েটা এত কাঁদতে পারে? তবে হেমলতার চোখ শুকনো ছিল। মায়ের চোখ শুকনো দেখে কি পদ্মজা কষ্ট পেয়েছে? কে জানে। হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য। তিনি আবার বসে পড়েন। হেসে ফেললেন। পদ্ম ছাড়া এত দুর্বল তিনি। এটা ভাবতে অবশ্য ভালো লাগে। হেমলতা আকাশের দিকে তাকান। চোখ দুটি জ্বলছে। জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন। কি যন্ত্রণাময় সে হাসি। মাটিতে হাতের
ভর ফেলে উঠে দাঁড়ান তিনি। এলোমেলো পায়ে লাহারি ঘর ছাড়েন। উঠোনে এসে থমকে দাঁড়ান। বাড়ির গেট খোলা ছিল। পাতলা অন্ধকার ভেদ করে এক নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে। হেমলতা নারী ছায়াটির স্পষ্ট মুখ দেখার জন্য অধীর আগ্রহ হয়ে তাকিয়ে থাকে। গেটের কাছাকাছি আসতে হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী। তিনি মৃদু হেসে এগিয়ে যান। অনেক দেরি করলেন আসতে? বাসন্তী উঠোনে পা রেখে বললেন, আপনি আমাকে চেনেন? হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিয়ে হাত বাড়ালেন। বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন। তিনি খুব অবাক হচ্ছেন। মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হেমলতা বললেন, আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন। আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে আপত্তি নেই। আপনি আমাকে চিনলেন কিভাবে? যেভাবেই চিনি, জেনে কি লাভ আছে? আপনি প্রথম দিনই একা আসতে পারতেন, লোকজন না নিয়ে। বাসন্তীর এবার ভয় করছে। শরীর দিয়ে ঘাম ছুটছে। একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে? তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে। বাসন্তীর ধবধবে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে। হেমলতার কথা দৃষ্টি এত ধারালো মনে হচ্ছে তার। হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন, আপনি বিব্রত হবেন না, এটা আপনার সংসার। আসুন। হেমলতা আগে আগে এগিয়ে যান। বারান্দা অবধি এসে পিছিয়ে ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছে। হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন। তখনই একটা পুরুষালী হুঙ্কার বেশে এলো, তুমি এইখানে আইসো কেন? মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন। মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি। তারপর থেকে মোর্শেদের এবং তার সম্পর্কে ফাটল ধরে। মোর্শেদ ত্যাগ করে তাকে, কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক। সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান। মোর্শেদ জায়গা দিলেন না। ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেললেন। মোহ ছেড়ে ফিরে আসলেন হেমলতার কাছে, নিজের সন্তানদের কাছে। বাইর হইয়া যাও কইতাছি, বাইর হও আমার বাড়ি থেকে। মোর্শেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন। বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন। চোখ গরম করে মোর্শেদের দিকে তাকান, বললেন, এইটা আমারও সংসার, আমি যাব না। বাসন্তী ভালোই ভালোই কইতাছি যাও এন থেকা, নইলে তোমার লাশ ফেলাইয়া দিয়াম আমি। বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না। হেমলতা উঠোনে নেমে আসেন। যখন বিয়ে করেছো তখন হুঁশ ছিল না, এখন সংসার দিতে আপত্তি? তুমি জানো না লতা, এই মহিলা কতটা খারাপ। এই মহিলা লোভী, লোভখোরের বাচ্চা, মাদারির বাচ্চা। কি সব বলছো? মুখ সামলাও। মোর্শেদের কপালের রগ দপদপ করছে, নিঃশ্বাসের ঘন হয়ে এসেছে। বাসন্তীকে পিটাতে তার হাত নিষ্পিস করছে। তবু হেমলতার কথায় তিনি থামেন, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে। হেমলতা বললেন, আপনি ঘরে যান, এই ঘর আপনারও, ওনার কথা মনে নেবেন না। আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হইয়া যাইব। হেমলতা মোর্শেদের চোখের দিকে তাকান, ইশারায় কিছু একটা বলেন। এরপর বাসন্তীকে বললেন, আপনি যান, সদর ঘরের ভেতরে দরজার বাম দিকে যে ঘরটা সেখানে যান, দেখিয়ে দিতে হবে। বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢোকেন। হাত পা কাঁপছে তার। হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে। সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন। গত কয়েকদিন জ্বরে এতই নেতিয়ে গিয়েছিলেন যে ওঠার শক্তিও ছিল না। শরীরটি চাঙ্গা হতেই আবার আসেন। এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন। মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে, বললেন, কেন এমনটা করলা? আমি এর সাথে থাকতে পারবাম না। ঠান্ডা হও তুমি, তুমি কিছু জানো না। যেদিন আমরা ঢাকা থেকে ফিরি
সেই দিন উনি এসেছিলেন, লোকজন নিয়ে এসেছিলেন। এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন। বিয়ের দিন বেয়াই সব বললেন। বেয়াইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন। বেয়াই কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে, এতে ওনার সম্মান নষ্ট হবে। যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সে বাড়িতে কর্তার প্রথম বউ আছে, বউ আবার একজন পরনারীর মেয়ে। অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে, এসব সত্যি অসম্মানজনক। তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই। আর বাসন্তী আবার তো দোষ নেই। সবচেয়ে বড় কথা, আমার সংসারে হাল ধরার জন্য একজন দরকার, খুব দরকার। হেমলতার শেষ কথাগুলো করুণ শোনালো। মোর্শেদ বিস্ময়ে তাকিয়ে আছেন। বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছে না। মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তারে আমি মানতে পারতাছি না, বুঝাইয়া শোনাইয়া বাইর কইরা দাও। তুমি আমার কথাগুলো শোনো, থাকতে দাও ওনাকে, ক্ষমা করে দাও। আমি জানি না সে কি করেছে, যাই করুক, ক্ষমা করে দাও। মোর্শেদ মাথায় খুন চেপেছে। তিনি কি করবেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পেছনে চলে যান। নৌকা নিয়ে বের হবেন। রাতে বোধহয় ফিরবেন না আজ। আজান পড়েছে, বৃষ্টির বেগ বেড়েছে। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায়। গোপনে দীর্ঘশ্বাস ফেলেন। বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। কোন নারী সতীন মানতে পারে? বাধ্য হয়ে মানতে হচ্ছে, ভাগ্য বাধ্য করছে। নয়তো তিনি এত উদার নন, কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না। সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন। যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন, যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, যার জন্য মোর্শেদের মার খেয়েছেন, তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না, কখনোই না। হেমলতার শরীরে কাঁটা ফুটছে। তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন। বাসন্তীর গলা কানে এলো, আপনি কাঁদতেছেন? হেমলতা চমকে তাকান। লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি। চোখে জল নিয়ে হাসলেন। বাসন্তী হতবাক। কি অসাধারণ নারী, কত অদ্ভুত সে। বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন, ছেলে মেয়েরা কই? বড় মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে আছে। আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল। মেজো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে। বড়টার জন্য কান্নাকাটি করছিল, তাই আম্মা নিয়ে গেছেন। ঘরে একটা ছুটু ছেঁড়া ঘুমাচ্ছে। কেছে? প্রান্ত, আমার ছেলে। শুনছিলাম 3 মেয়ে শুধু। হেমলতা তার কথা বাড়ালেন না। রান্নাঘরের দিকে যেতে যেতে বলেন, আপনি কলপারে যান, কাপড় পাল্টে নেন, আমি খাবার বাড়ছি। পদ্মজা মুখ ভার করে বসে আছে। রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন। কঠিন স্বরে বলেছেন, বাপের বাড়ির আহ্লাদ মিটাইয়া আইছনি তো, আর কোনোদিন যাইতে কইবা না। এইটাই তোমার বাপের বাড়ি, স্বামীর বাড়ি। আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে। বাড়ির কাছে বললে সবসময় আইতে হইব, এইটা কথা না, চোখে লাগে। পদ্মজা বুঝতে পারছে না, তার ভাই বোন তো শুধু বউ ভাতের দিন এসেছে, দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে। এর জন্য এভাবে কেন বলতে হবে? কান্না পাচ্ছে খুব। আমার কথা মনে পড়ছে। পূর্ণা কি করছে? আজ তো নিষেধ দিয়ে দিল, তাহলে কিভাবে দেখা হবে? আমির ঘরে ঢুকতেই পদ্মজা দুটো চোখের জল মুছল। পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল, আম্মা কিছু বলছে? না না। তাহলে কাঁদছো কেন? আমার কথা মনে পড়ছে। যেতে চাও? চলো। ও মা, কি কথা, এত রাত্রে? আর দুপুরেই না আসলাম? তাহলে মন খারাপ করো না, আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে।
বাইরে অনেক হাওয়া বইছে। পদ্মজা জানালা লাগাতে গেল, তখন একটা চিৎকার শুনতে পেল। আমি তা লক্ষ্য করে বলল, বড় ভাবি চিৎকার। রুম্পা ভাবি, পাগলের মতো আচরণ তার, পাগলই বলে সবাই। পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো। আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে? অসম্ভবের কি আছে? আমার কাছে খটকা লাগছে, ওনার সাথে অন্য কিছু হয়েছে। আমি তো এটুকুই জানি। আমি চিন্তিত হয়ে বলল। পদ্মজা বলল, আপনি ওনার সাথে দেখা করাবেন আমায়? আঘাত করবে তোমাকে। বাধাই তো থাকে, অনুরোধ করছি। পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সায় দিল। আচ্ছা, ভোরে নিয়ে যাব, তখন সবাই ঘুমে থাকে। জানেন, আপনাদের এই বাড়িটা রহস্যজনক, কোনো গোলমাল আছে। সত্যি নাকি? আমার তেমন কিছু মনে হয় না। আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে? আর এসব সবাই বোঝে না। ওরে আমার বুঝতার, তবে জিন আছে শুনেছি। আমার এক ফুপু বাড়ির পেছনে পুকুরে ডুবে মরেছিলেন, আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে। সে কি? তবে আমি বিশ্বাস করি না এসব। তুমি বিশ্বাস করো? না। আচ্ছা। পদ্মজা কথা শেষ করতে পারলো না। আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না, ঘুমাও। আমি ভর্তা হয়ে যাচ্ছি। এই যে আস্তে ধরলাম। শুনুন না। কি? আমি পড়তে চাই। পড়বে? আমাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না। আমাকে রাজি করাবো? পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল। সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল। আমি পদ্মজা, পর্ব 33। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তে পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো, পারল না। আমির দু হাতে জাপটে ধরে রেখেছে। পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন? আমি সাড়া দিল না। আবার ডাকলো পদ্মজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদ্মজা উচ্চস্বরে ডাকলো, আরে উঠুন না, ফজরের নামাজ পড়বেন। এই যে। আমির পিট করে তাকায়, দু হাতের বাঁধন আলগা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে। বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করতে আসুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। পদ্মজা কলপাত থেকে অজু করে আসে। এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদ যেতে হবে না, আমার সাথেই পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। পদ্মজা দ্রুত জিভ কাটলো। মুখ ফসকে আমিরের ডাক নাম ধরে সে ডেকেছে। পদ্মজা সাবধানে পরখ করে দেখলো আমির শুনলো নাকি। না, শোনেনি। পদ্মজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনলো না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয়, তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপাট থেকে অজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজের নামাজ সম্পূর্ণ করে। নামাজ শেষ হতেই বলল, এবার চলুন। আমি টুপি বিছানার ওপর রেখে জানতে চাইল, কোথায়? আনভয় বলছেন যেন জানেন না, একটু অভিনয় করে বলল পদ্মজা। আমিরের সত্যিই কিছু মনে পড়ছে না। এখনো চোখে ঘুম ঘুম ভাব বলে হয়তো। সে মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ও দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকলো। জানলার পাশে দাঁতে ভরে স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পেছনের জঙ্গল। কি সুন্দর সবকিছু। এত তো গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয়। প্রকৃত রূপ দেখতে দেখতে আচমকা চোখ পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ,
সে জঙ্গলের ভেতরে যাচ্ছে। চোর চুরি করার সময় যেভাবে চারপাশে দেখে, রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো। রানী গভীর জঙ্গল আড়ালে চলে যায়। তখনই আমির বলে, পদ্মাবতী। আমিরের ডাক পদ্মজা মৃদু কেঁপে ওঠে। আমির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? না, কি হবে, চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারলো আমির, তবে প্রশ্ন করলো না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারলো না। সে ভাবছে, আগে রানী আপাকে জিজ্ঞেস করতে হবে, এখনই বলা ঠিক হবে না। উনি কি ভাববেন আবার? রুম্পার ঘরের দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানলা খুলে দেয়, তারপর পালঙ্কের দিকে তাকালো। পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসা হয়ে তাকায়। আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে, চুল দিয়ে মুখ ঢাকা, হাতে পায়ে বেড়ি বাঁধা। আমির পদ্মজার পাশে বসে বলল, উনি রুম্পা ভাবি। ওনাকে ডাকবেন একটু? রেগে যায় যদি, তবু ডাকুন না। আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো, ভাবি, ভাবি, শুনছেন ভাবি? রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায়। 2 হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট নয়, আলো ভালো করে ঘরে ঢোকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাঁধা 2 হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করে পারল না। পদ্মজা আরেকটু এগিয়ে যায়, রুম্পার 2 হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পার কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অবধি এসে বমি আটকে গেছে। না জানি কতদিন গোসল করেনি রুম্পা, দাঁত মাজেনি। এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে? প্রস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে। রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রুম্পাকে বলল, আমার বউ, বলেছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে, দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে, ময়লাটে মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা, হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতরে ময়লার স্তূপ যেন। ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ, দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল, এ তো মেলা সুন্দর ছেলে, তোমার নাম কি তা? পদ্মজা খুশিতে জবাব দিল, পদ্মজা। ছুটু ভাই, এত সুন্দর ছেলে কই পাইলেন? এই এর চাঁদের লাহান মুখ। রুম্পার আরো কাছে এসে বসলো পদ্মজা। দুর্গন্ধটা তার নাকে লাগছে না, মানুষটাকে তার বেশ লাগছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে, কুচকুচে কালো চুল। অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশ সুন্দর চুলের অধিকারী ছিলেন। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পা চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে, হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসলো রুম্পা, খামচে ধরে পদ্মজার পা। আমির লাফিয়ে ওঠে, রুম্পার হাত থেকে পদ্মজাকে ছোটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমির ধমকে বলে, ভাবি ছাড়ো বলছি। পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে, তার চোখে মুখে কোনো ভয়ভীতি নেই। কি যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতে এই পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে। কি আশ্চর্য! হুট করে পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তহন্ত হয়ে ছুটে আসেন, এসেই বলেন, তালা খুলছে কেডাই? বাবু, নতুন বউ নিয়ে এখানে আইসস কেন? আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসেন। নূরজাহানে কৈফিয়ত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পত্র দেখেছে, রুম্পা ভাবি কেউ দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখনো আরো বেশি বিগড়ে গেছে দাদু। তুই আমারে কয়ে আইবি না? তোর চিল্লানি হুই না আমার কলজাটা উড়ে গেছে এলো।
বউ তোমারে দুঃখ দিছে এই ছেড়ি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমার। আমির চেঁচিয়ে উঠল, কি বলছো কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজার দু হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছো। ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পার আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কি রকম করলো? এই ভয়ে কেউ চায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে। তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাত করবে না। কিন্তু ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন। নখের দাগ বসেছে, শুধু রক্ত চলে এসেছে, এটুকু ব্যাপার না। আমির তুলা দিয়ে পদ্মজার হাতে রক্ত মুছে দিল। তারপর বলল, আর ওইদিকে পা দিবে না। আমার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্য ঘুম থেকে তুলছে। লাবণ্য ফজরে উঠতেই চায় না। আমির হেসে বলল, আমি যাই। কোথায়? আমার সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ এমন করবেন না। আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আম্মা রেগে যাবেন। রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে।